জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করছে যুবদল। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিফাত, বিক্ষোভ মিছিল থেকে কি বলছেন যুবদলের নেতাকর্মীরা? সানি, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। তারা যেটি বলছে যে আজকের যে বিক্ষোভ মিছিল প্রথমত সেটি হচ্ছে সারা দেশে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটির বিরুদ্ধে প্রতিবাদে তাদের আসলে এই বিক্ষোভ মিছিল। জানেন, মিটফোর্ডের একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, যুবদলের নেতাকে খুলনায় হত্যা করা হয়েছে। তারপরে সারা দেশে গতকালই আমরা দেখেছি যে এনসিপি নেতাকর্মীদের উপর যেই আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যারা নিষিদ্ধ ছাত্রলীগ তারা হামলা করেছে। এই যে সারা দেশে চলমান যে পরিস্থিতি, এটিকে সরকারের নীরবতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হিসাবে দেখছেন বিএনপি নেতাকর্মীরা। তারা যেটি বলছেন যে সরকার নীরব ভূমিকা পালন করার কারণে সারা দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই সাথে তারা এখান থেকে বলছে যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল সে ঐক্য ফাটল ধরেছে শুধুমাত্র সরকারের নির্লিপ্ততার কারণে। এবং এনসিপিকে তারা বলছেন যে তারা যাতে আরও সতর্ক অবস্থানে থেকে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে, তাদেরকে আরও অভিজ্ঞতা সঞ্চয়ের কথা বলেছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। এবং তিনি যেটি বলেছেন যে তারা চেয়েছিল গণতন্ত্র কিন্তু পাচ্ছে মবক্রেসি, ডেমোক্রেসির পরিবর্তে তারা মবক্রেসি পাচ্ছে। অর্থাৎ তারা যেটি বলছে যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার তারা তাদের নীরব ভূমিকার কারণেই এরকম সারা দেশে মব হচ্ছে। এবং সালাউদ্দিন আহমেদ যেটি বলেছে যে যারা ফ্যাসিবাদের শক্তি তরুণ নেতার উপর যে হামলা সেটি কখনোই কাম্য ছিল না। সেই সাথে তাদেরকে আরও সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছে এবং সেই সাথে তারা বলছেন একটি গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য সুস্পষ্টভাবে তারা মাঠে নেমেছে এবং তাদের বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছে। এবং আজকের এখান থেকে এই বেশ কিছুদিন যাবতই এবং যুবদলের নেতাকে হত্যা করার পর থেকে আমরা যেটি দেখছি জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে স্পষ্ট যে ফাটল সেটি কিন্তু তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। তারা যেটি বলছেন যে তারাও চান ঐক্য, তবে কেউ যাতে নির্বাচন বানচালের যে চেষ্টা সেটি যাতে সে বানচালের যে চেষ্টা সেটি যাতে করা না হয় এবং সরকারকে উদ্দেশ্য করে যেটি বলছে যে জনমনে যাতে কোনো প্রশ্ন না জাগে যে সরকার একটি নির্দিষ্ট দলকে সহযোগিতা করছে, এরকম নানা স্লোগান তারা দিচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বিশেষ করে আহ্বান জানাচ্ছেন যে নির্বাচনের আগে তারা যাতে এই যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি করে সেটি তারা জানাচ্ছেন। তো সানি মৃধা, এই মুহূর্তে আমি একেবারে প্রেস ক্লাবের সামনে আছি। তো এই ছিল যুবদলের বিক্ষোভ মিছিলের সবশেষ। বিএনপি নয়াপল্টন থেকে যুবদলের বিক্ষোভ মিছিলের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এদিকে গোপালগঞ্জে 22 ঘন্টার কারফিউ চলছে, নিরাপত্তা জোরদার, অটো রিকশা চলছে, ভীতি কাটেনি সাধারণের। এদিকে গতকাল হামলা, সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে 14 জন। হামলায় জড়িতরা পালিয়েও পার পাবে না বলছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আজহার লিমন। কারফিউ তো আর 1 ঘন্টা আছে, চলমান কারফিউ। গোপালগঞ্জের পরিস্থিতি এখন কেমন জানাবেন? সানি, গোপালগঞ্জের পরিস্থিতি থমথমেই আছে, যেটি আমরা সকাল থেকেই বলছিলাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ করে আমরা দেখছি সড়কে সড়কে, গলির মাথায়, মহাসড়কে এই সেনাবাহিনীর টহল আছে। দেখছি যে পেছনে এখনও সেনাবাহিনী কিন্তু পজিশন নিয়ে আছে, সাজোয়াজান নিয়ে আছে এবং একটু পরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তারা কিন্তু এই শহর জুড়ে প্রদক্ষিণ করছে। যেটি বলা হচ্ছে যে একটু উৎকণ্ঠা আছে। আর মাত্র 1 ঘন্টা পরে কিন্তু এই যেই কারফিউ ঘোষণা করা হয়েছিল সেই মেয়াদটা কিন্তু শেষ হচ্ছে। এখন নতুন করে আবার কারফিউ জারি হবে কিনা বা পরবর্তী সিদ্ধান্ত কি হবে এ বিষয়ে জেলা প্রশাসন আর আধা ঘন্টা পর জেলা প্রশাসনের যে কার্যালয়, প্রশাসকের যে কার্যালয়, সেখানে সাংবাদিকদের ব্রিফ করবেন, সাংবাদিকদেরকে বিস্তারিত প্রশ্ন নেবেন এবং জানাবেন। এই পরিস্থিতি এখন এখানে চলছে, নানা ধরনের গুঞ্জন, চাপা উত্তেজনা আছে।
বিশেষ করে স্থানীয় যে সূত্রগুলো তাদের সঙ্গে আমরা কথা বলছি, বিশেষ করে এখানে যারা সাংবাদিক আছেন, এই স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা, সেখান থেকে এটা জানা যাচ্ছে যে এই কারফিউ শেষ হলে এই গতকাল যারা এনসিপির উপর হামলা করেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা আবার একটা কর্মসূচি দিতে পারে বা মাঠে নামতে পারে। এই দিকটি আসলে এই প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এই প্রতিটি বাহিনী বা সংস্থার মাথায় আছে, যেই কারণে এই একটা বাড়তি নিরাপত্তা এখানে দেখা যাচ্ছে। এবং এই নিরাপত্তার ব্যাপারটা হলো সকালে আমরা যেরকম দেখেছি তার থেকে কিন্তু একটু বেশি এবং বেশি কড়াকড়ি। সকালে যেরকম রাস্তাঘাটে বেশ একটা চলাচল ছিল, এখন কিন্তু একেবারেই সীমিত করা হয়েছে চলাচল। তো এই ছিল সানি গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। গোপালগঞ্জের কারফিউর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জে ফ্যাসিস্টরা আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছে উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের মুজিববাদ থেকে মুক্ত করতে হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরে পদযাত্রায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করা হবে। বিচার আদায় না করে রাজপথ না ছাড়ারও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। 64 জেলায় পদযাত্রা করে ঢাকায় ফিরে ৩রা আগস্ট শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার কথা জানান। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা আওয়ামী লীগ কোনো জায়গা দেওয়া হবে না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ মুক্ত করা হবে। বারবার তারা এক ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মধ্যে দিয়ে তুলে আনছেন। এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসী অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশে আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোনো রাজনীতি দেখতে চায় না। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। এদিকে ফরিদপুর হয়ে এবার রাজবাড়ীতে এনসিপি নেতারা, চলছে জুলাই পদযাত্রার কর্মসূচি। সঙ্গে আছেন জাওয়াত মাহমুদ। রাজবাড়ীতে কর্মসূচির সবশেষ খবর জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জাওয়াত? সানি, আমরা দেখেছি সকালে কিন্তু অর্থাৎ দুপুর নাগাদ ফরিদপুরে পথসভা করেছে এবং পথসভা অর্থাৎ জুলাই যাত্রা সেটি এনসিপি করেছে এবং এখন আমরা দেখছি রাজবাড়ী শহরে প্রবেশ করেছে। আমরা রাজবাড়ীর বড়পুল শহরে এখন অবস্থান করছি। তারা এখান থেকে তাদের যে সমাবেশ স্থল, অর্থাৎ তারা জুলাই পদযাত্রা যেটি করছে এবং প্রত্যেকটি জেলায় তারা একটি করে সংক্ষিপ্ত সমাবেশ করছে পদযাত্রার ফাঁকে। সেখানে আমরা এখন যেখানে বড়পুল রয়েছে, এটি শহরের মধ্যে একটি স্থান এবং এখান থেকে প্রায় আধা কিলো দূরত্বে মূলত সমাবেশের স্থল, যেটি এই রাজবাড়ির রেলগেট এলাকা হিসেবে পরিচিত। আর সেখানে তারা আজকের দিনের মতো সমাবেশটি তারা করবেন রাজবাড়িতে। এবং আমরা দেখেছি যে যেটি ফরিদপুরে সমাবেশটি শেষ করে মূলত তারা রাজবাড়ির উদ্দেশ্যে তারা রওনা করেন এবং এখানে এসে তারা মধ্যাহ্নভোজের বিরতি সারেন এই এনসিপির এক কর্মীর বাসায়। এর আগে আমরা দেখছি, আপনি যদি নিরাপত্তার কথা বলেছেন, আমরা কিন্তু পুরো সড়কটি জুড়েই দেখেছি যে পুলিশের একটি প্রোটোকলের মধ্য দিয়ে মূলত এনসিপি নেতাকর্মীদের নিয়ে আসা হচ্ছে এবং এখানে পুলিশের যে নিরাপত্তা সেটি বেশ লক্ষণীয়। এবং আমরা যখন দেখলাম যে তারা মধ্যাহ্নভোজ বিরতি সারছে, সেই জায়গাতে আসলে পুলিশের যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আসলে তারা তাদের সেই মধ্যাহ্নভোজের কাজটিও সম্পন্ন করেছেন। এবং আমরা আরেকটি বিষয় দেখছি যে এই রাজবাড়ী শহরেও কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটি বেশ লক্ষণীয় এবং এখানে যারা স্থানীয় পুলিশ সদস্যরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে আজকের এই পদযাত্রা এবং এনসিপির সমাবেশকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজবাড়ী থেকে এনসিপির পদযাত্রার সবশেষ।
রাজবাড়ী থেকে এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াত মাহমুদ। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, সেখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক, মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বাইতুল মোকাররমে জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, বাইতুল মোকাররমে জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে কি দাবি করা হচ্ছে জানাবেন। অন্যয় আর কিছুক্ষণ পর এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শুরু হবে, যেহেতু এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আসরের নামাজ 5:15টার সময়, অর্থাৎ নামাজ পরবর্তী তারপরই তাদের এই বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনি যেটি বলছিলেন যে গোপালগঞ্জে গতকালকে এনসিপির নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার বিরুদ্ধে জামায়াত ইসলামীর উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে এই জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে জামাতের উত্তর এবং দক্ষিণের যেই আমির রয়েছেন সেই দুইজনই এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনিও এখানে উপস্থিত থাকবেন। হয়তো 5:30 থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে, তার আগে এখানে বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হবে এবং এটি এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের দিকে যাবে। আমি যতদূর এখন পর্যন্ত নেতাকর্মী কয়েকজনের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে এই গতকালকের যে নেক্কারজনক হামলা যেটি জুলাই যোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হয়েছে সেটিতে তারা খুবই ক্ষুব্ধ এই সময়ে। কারণ জানেন আপনি যে 5 আগস্টের পরে গতকালকের ঘটনাটি হচ্ছে সবথেকে বড় ঘটনা ছিল যেখানে জুলাই যোদ্ধাদের উপরে হামলা হয়েছে। এবং তারা বলতে চান যে এই গোপালগঞ্জে যে বলা হয়ে থাকে যে সেখানে আওয়ামী লীগের একটি ঘাঁটি কিংবা সেই জায়গাটায় কেন যে কোনো অন্য মতাদর্শের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা রাজনৈতিক কেন সেখানে চলতে পারবে না, এটিরও তারা নিন্দা জানাচ্ছেন এবং সেটির নিশ্চিত কেন হবে না এর জন্য আবার প্রশাসনকেও তারা কিছুটা দায়ী করতে চাচ্ছেন যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অভাব ছিল। শুরুর থেকে যদি তারা এই বিষয়টিকে নজর দিত তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। যাই হোক, এই পুরো পরিস্থিতি নিয়েই যেন আর এর পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং বিশেষ করে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা যেন আর কোনোভাবে এই ধরনের হামলা যেন চালাতে না পারে, তার জন্য যেন প্রশাসন থেকে শুরু করে সবাই যেন সোচ্চার থাকে, সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। অনয়, এ ছিল আমার কাছ থেকে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জামাতের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সর্বশেষ। গালিব জানাচ্ছিলেন বাইতুল মোকাররম মসজিদ থেকে জামাত ইসলামের বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি। দলগুলো একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি করলে নির্বাচন ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমিরে মাওলানা মামুনুল হক। এ সময় দেশের চলমান পরিস্থিতির ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে রাজনৈতিক সহনশীলতা ও সহ অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি। নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই রাজনৈতিক প্রতিযোগিতা এত দ্রুত এত অল্প সময়েই রাজনৈতিক হানাহানিতে পরিণত হওয়াটা কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু হতে পারে না। এই জন্য আমরা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদাত্ত আহ্বান জানাই যে প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকবে, ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐক্যকে অটুট এবং বহাল রাখতে হবে। বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 10ম শ্রেণীর শিক্ষার্থী সহ একই পরিবারের 3 জনকে ছুরিকাঘাত করে এক যুবক।
বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। জানা যায় রাতে হঠাৎ বাড়িতে ঢুকে শিক্ষার্থীর উপর এলো পাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাতে নিহত হন বন্যার ভাবি ও দাদি। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করে রাতে দোষীকে আটক করে বলে জানায় পুলিশ। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 20তম G20 সম্মেলন। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় মিলিত হয়েছেন প্রতিনিধিরা। সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন প্রায় 2 ডজন আফ্রিকান দেশ মারাত্মক ঋণের চাপে রয়েছে। সম্মেলনের গুরুত্বপূর্ণ ইস্যু জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা কমাতে যথাযথ পদক্ষেপ নেওয়া। এদিকে দক্ষিণ আফ্রিকার বিতর্কিত ভূমি অধিগ্রহণ আইন ঘিরে সমালোচনার জেরে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কাকে সিরিজে হারানো দল নিয়ে মিরপুরে খেলবে বাংলাদেশ। এর আগে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে আত্মবিশ্বাসী ছিল লিটন দাসের দল, যার ধারাবাহিকতা বজায় রাখতে অপরিবর্তিত দলই বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট। আগামী 20 জুলাই মিরপুরের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 23 জুলাই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv ekhon tv।